बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। নওশাদ সিদ্দিকীর একটি বক্তব্য শোনাবো এবং আমি তারপর আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শামসুর আলী মল্লিক তার কাছে যাব। নওশাদ সিদ্দিকী কি বলছে আজ? আমার তো নওশাদকে শোয়ে ডেকে জিজ্ঞেস করার একটা ইচ্ছা যে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদদেরও বোকা বানালো। শুনুন। মমতা ব্যানার্জি দ্বিচারিতা পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে যে কি লেভেলে দ্বিচারিতা করছে। সরাসরি বিজেপির যে ইস্যুগুলোতে সমর্থন না করলেও ঘুরিয়ে সমর্থন করছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগঠিত করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমাদেরকে নামে মিথ্যা মামলা দিয়েছে। এই মমতা ব্যানার্জি 9 এপ্রিল একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল যে পশ্চিমবাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবে না। এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? উনি তাহলে কেন বলেছিলেন যে ওয়াকফ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না? মুসলিম সম্প্রদায়কে নিয়ে ছেলে খেলা কেন করেছেন? এই মমতা ব্যানার্জি নাকি আপনার ওয়াকফ সম্পত্তি বাঁচাবে কেন্দ্রে নিয়ে আসা আইনের নাকি বিরোধিতা করছে, নাম কাস্তে বিরোধিতা করেছে। শামসুর আলী মল্লিক, আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনছিলাম, আমার মানে হাসি পাচ্ছে যে বিজেপি সবচেয়ে বড় শত্রু, রিপাবলিক বাংলা যা বলে গেছিল সবচেয়ে খারাপ খবর দিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি কথা বলতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা রাত জেগে এখন কোথায় কোথায় ওয়াকফ সম্পত্তি আছে সেই লিস্ট বের করছেন। দাদা, এরপরেও সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি ভোট দেবেন। বলুন শামসুর ভাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করে গেছেন। এটা আর নতুন কিছু নয়, শুধু বোকা বানানো না, তেজপাতার মতো ব্যবহার করেছেন। কিন্তু তাও তো সবচেয়ে বেশি ভোট পান সংখ্যালঘুদের। হ্যাঁ, সেটা সংখ্যালঘুদের বোকা বানানোর জন্য, সংখ্যালঘুদের বোকা বানানোর জন্য সংখ্যালঘুদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এইমাত্র যে দেখালেন যে উনি বলেছিলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে লাগু হতে দেবো না। আমরা বারবার মানুষকে বোঝাচ্ছিলাম এবং মানুষ কিন্তু সরতে শুরু করেছে মমতা ব্যানার্জির থেকে। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাশ থেকে সরতে শুরু করেছে, আর সেই জন্য উনি আবার এসআইআর নিয়ে মিথ্যাচার করছিলেন, এসআইআর নিয়ে মুসলমান সমাজকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন। আমরা বারবার বলছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অধীনে একটা রাজ্য, এখানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবো না এই কথা বলে আসলে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। উনি একদিকে এইসব কথা বলছেন, আবার মুর্শিদাবাদে গিয়ে উনি সেখানে তার এমপিদের সামনে বসিয়ে রেখে, পাশে বসিয়ে রেখে উনি বলছেন ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন চলবে না, ওয়াকফ নিয়ে কোনো প্রতিবাদ চলবে না, ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। যদি ওয়াকফ নিয়ে গুলোগুলি করেন তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবেন না। মমতা ব্যানার্জি এই কথা বলার পর থেকেই বাংলার সংখ্যালঘু মুসলমানরা তার কাছ থেকে দূরে সরতে শুরু করেছে। সংখ্যালঘু মুসলমানদের মধ্যে এক শ্রেণীর কিছু নেতৃত্ব আছে যারা বেনিফিটেড হয়, ওই চুরির বেনিফিট, তারা কাটমানির বেনিফিট, আর তারাই দালালিটা করে, আর সেই দালালি করে মানে সংখ্যালঘুদের ভোট তারা কেনবার চেষ্টা করে, সংখ্যালঘুদের বোকা বানিয়ে ভোট করার চেষ্টা করে। মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছিলেন বলেই আবার মুসলমানদের বোকা বানানোর জন্য উনি বললেন যে এসআইআর হতে দেবো না, এসআইআরে কোনো মুসলমানের নাম বাদ যেতে দেবো না, এই সমস্ত কথাবার্তা উনি বললেন। এখন প্রশ্ন আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে আপনি এই যে ওয়াকফ আইন লাগু হতে দেবো না বললেন, আর মুসলমান সমাজ তারা মুখ্যমন্ত্রী বলেছেন
আপনি একটা ডেজিগনেশনে বসে আছেন, আপনি এই কথা বললেন, আর মুসলমান সমাজের হাতে কিন্তু মাত্র 15 দিনও সময় নেই, যার মধ্যে উম্মিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই যে গোটা সমাজ বিপদে পড়ে গেল, এর দায় মুখ্যমন্ত্রী কি নেবেন? এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে না। কেন শুধু মুখ্যমন্ত্রী নেবেন? আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সেই সময়কার একটি বক্তব্য আমি প্রতিবাদ করেছিলাম বলে অনেকে বিব্রত বোধ করেছিলেন। আমি বলেছিলাম এভাবে বলা যায় নাকি, মুর্শিদাবাদ থেকে মালদা থেকে শুরু করে সমস্ত কিছুর দায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিতে হবে। সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন আপনি একবার একটু শুনুন, আপনারাও মনে করুন, দেখুন কি বলেছিলেন। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।